আমি আস্তে করে বললাম, ভাইয়া, আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না। আগে ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। যে ভাবি মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। ভাইয়া কিছু বলল না, চুপচাপ শোনো। তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্বও তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। গিয়ে আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলিস, সবসময় কবে এত বড় বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস। তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটি, তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। বন্ধুরা, আজকের এই গল্পটি আরও স্পেশাল, না দেখলে খুব মিস করবেন। আর দয়া করে গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। ভাইয়ার বিয়ে ঠিক হবার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। ভাইয়ার বুসাজু মাত্র ১-৫ বছরের মেয়ে, নিজের কথাবার্তা খুবই কম, হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকেই আমি লক্ষ্য করছিলাম, সে কথা কম বলে, মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বউয়ের বয়স ছোট হলে তবেই সহজে গড়াগড়ি হয়ে যাবে সংসার। ও আমি কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের ৩ দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠরুদ্ধ কান্না বা কিছু একটা ঠেকিয়ে রাখা হচ্ছে। আমি উঠেই বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নিভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল। কানে আসছিল ফিসফিস করার শব্দ। ভাবলাম, নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম, কিন্তু প্রতিদিন, প্রতি রাত একই আওয়াজ। প্রতিদিন রাত ১টা থেকে ২টার মাঝামাঝি সময় একটা চাপার শব্দ হতো, কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে ঝগড়ার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম, দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতেও ঠিক একই সময় শব্দটা শুরু হলো। তোমার কিছু শেখার দরকার আছে কি? এটা আমার ভাইয়ার গলা, তবে খুব কঠিন রাগী শোনাচ্ছিল। আরেকটা গলা খুব নিচু, কাপা কাপা। আমি তো চেষ্টা করছি ভাইয়া। আমি চমকে উঠলাম, ভাই? ও কি ভাইয়াকে ভাই বলছে? আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দরজা খুলে হঠাৎ করেই কাশলাম, যেন কিছুই জানি না। ভাইয়া দরজা খুলে মাথা বের করল, চেহারা একেবারে লাল, কপালে ঘাম। ঘুমাওনি এখনো? না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম গো। ভালো করে ঘুমাও, তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় না। গিয়ে আমি চলে আসলাম, কিন্তু রাতটা কেটে গেল অস্থিরতায়। রোজ রাতেই একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতেই পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। ভাবির কণ্ঠ যেন প্রতিদিন আরও বেশি কাঁপছে, আর ভাইয়ার কণ্ঠ হয়ে উঠছে কঠিন চাপার আগে ভরা। চতুর্থ রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলেই সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাইয়ার ঘরের দরজার ফাঁকে। দরজাটা একটু খোলা ছিল, মনে হলো ওরা হয়তো জানেই না কেউ দেখছে। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি মাটিতে বসে, চোখে পানি, পরনের সাদা একটা পাতলা ওড়, মুখ লাল হয়ে আছে, যেন কান্না করতে করতে গাল দুটো ফেটে গেছে। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কিছু, মুখ গম্ভীর। তুমি এতটা বোকার মতো আচরণ করছো কেন তুমি?
আমার স্ত্রী, অথচ তুমি এখনো বুঝতেই পারো না স্বামীর সাথে কি আচরণ করতে হয়। আমি তো চেষ্টা করছি ভাই। মানে আপনি কি ভাবি? গলা নিচু করে ফেল ভায়া করা গলায় বলল, তুমি আমাকে ভাই ডাকো কেন? এভাবে কেউ স্বামীকে ডাকে? ভাবির মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। ভাবি বলল, আমি ছোট ছিলাম তো, এখনো অভ্যেস যায়নি গোল। তখন হঠাৎ ভায়া দেয়ালে জোরে ঘুষি মারল। আমি চমকে উঠলাম। এখনো যদি শিখে না ফেলো তাহলে আমাকেও বদলাতে হবে। আমার রক্তহীন হয়ে গেল। এই শব্দগুলো ঠিক সেইভাবে বলা হচ্ছিল যে কোনো অশ্রাব্য কিছু শুরু হতে পারে যে কোনো সময়। আমি জানতাম না কি করব। ভেতরে ঢুকে পড়ি, মা বাবাকে ডাকি, নাকি ভিডিও করি প্রমাণের জন্য। কি করব ভাবছিলাম, কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। ভাবি আচমকা উঠে গিয়ে ভাইয়ার পা জড়িয়ে ধরল। খুব নিচু স্বরে কিছু বলছিল, আমাকে ক্ষমা করে দাও। তবে দেখে মনে হচ্ছিল ভয়ে, অনুই আর অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ। ভাইয়া তাকে তুলে দাঁড় করাল। মুহূর্তেই গলা নরম করে বলল, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাধ্য করো রেগে যেতে। আমি যেন এক সেকেন্ডে আরেকটা মানুষকে দেখতে পেলাম। এই সেই ভাইয়া যে সারা জীবন আমার রোল মডেল ছিল, এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ। ভাবি কিছু না বলে মাথা নিচু করে রইল। সে হয়তো অধ্যস্ত হয়ে যাচ্ছে অথবা হার মানছে। আমি জানি না ঠিক কি হচ্ছিল ও ঘরে, তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক নয়। আমি জানতাম না সেই রাতে আমি কি দেখেছি। একটা ভালোবাসার নামের মোড়কে কি চলছিল নির্যাতন, নাকি সেটা ছিল ভাইয়ার নিজের ভেতরের ভাঙনের বহিঃপ্রকাশ। পরদিন সকালে মুখে কিছু বলিনি কারোর সঙ্গে। ভাবি জিজ্ঞেস করলেন, রাতে ঘুম হয়েছিল? আমি শুধু মাথা নাড়লাম। ভাবির চোখে ঘুমহীনতা স্পষ্ট। চোখের নিচে হালকা ফোলা ভাব, চুল এলোমেলো, কণ্ঠ নিচু। আপা, নাস্তা খাবেন? তার কণ্ঠে কোনো অভিযোগ নেই, নেই কোনো আকুলতা, যেন সে নিজের অবস্থান মেনেই নিয়েছে। আমি জানতাম একটা শব্দ বললেই হয়তো কিছু বদলাবে। মা বাবাকে জানালে বা ভাবির পরিবারের কাছে বিষয়টা তুললে ভাইয়ার অবস্থা কঠিন হয়ে যাবে, কিন্তু আমি পারলাম না। আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম ভাইয়া কেমন। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, নিজের শখ, নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে। আজ যদি তার বিরুদ্ধে মুখ খুলি তাহলে কি সেটা বিশ্বাসঘাতকতা হবে না? আমি নিজের মনে হাজারটা প্রশ্নে ভেসে যাচ্ছিলাম। ভাবি যেন দূর থেকে আমার চিন্তা পড়ে ফেল। এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম। ভাবি, আস্তে করে পাশে বসো আপা। আমি চমকে তাকালাম। আপনি কিছু দেখেছেন? আমার মুখ শুকিয়ে গেল। কি দেখ? ভাবি নিচু গলায় বলল, আমি জানি না কি করব। আমি চেষ্টা করি, কিন্তু ভাইয়া খুব রেগে যায়। কিন্তু আমি জানি উনি খারাপ না, উনি শুধু চায় আমি যেন তার মতো হই। কি? এই কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। কি মানে তার মতো হও? তুমি কি ভয় পাও ওকে? ভাবি আমার চোখে চোখ রেখে বলল, ভয় পাই, আবার পাই না। উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান। আমি জানি না, আমি হয়তো ভালো বোনা গিয়ে আমার ভেতরটা কেঁপে উঠল। এই মেয়ে এখনো মনে করে ওর ভুল ভাইয়ার না। আমার ভাইয়া যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে, আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু এটাও ঠিক, তার এই রূপটা আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসাবে। সেদিন রাতে প্রথমবার ভাইয়ার ঘরের দরজার ফাঁকে নয়, আমি নিজেই গেলাম ও ঘরের সামনে দাঁড়িয়ে। ভেতর থেকে আসা তীব্র গলা, তুমি শিখবে না আমি কিভাবে বোঝাই। আমি কাপা হাতে দরজায় টোকা দিলাম। দরজাটা ধীরে খুলে গেল। ভাইয়া চোখ বড় করে তাকিয়ে থাকল। তুই এখানে? আমি তাকালাম ওর চোখে। সেখানে রাগ নয়, একরাশ লজ্জা। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো ভাইয়া? ওর মুখটা নরম হয়ে গেল। হঠাৎ করে সে বসে পড়ল খাটের কোণে, কপালে হাত দিয়ে বলল, আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছি গো। ঘরটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। আমি, ভাইয়া আর ভাবি তিনজনই একটা ছোট ঘরে বসে আছি, অথচ যেন তিনটা আলাদা দুনিয়ায়। ভাইয়া মাথা নিচু করে বসেছিল, ভাবি চুপচাপ চোখ নিচু।
আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনোদিন বলা যাবে না। আমি আস্তে করে বললাম, ভাইয়া, আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না আগে। ভাইয়া চোখ তুলে আমার দিকে তাকা। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবির বয়স এখনো খুব কম, সে হয়তো বোঝে না কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে। তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না আগে। ভাবি মুখ তুলে তাকাল চোখে। ভাইয়া কিছু বলল না। চুপচাপ শোনো, তুমি যা চাও সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকে আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। কি? আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাইয়া হঠাৎ উঠে দাঁড়ালো, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলি, সবসময় কবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস? তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার কাঁধে হাত রাখলাম। আমি তো তোমার ছোটি, তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না হে ভাইয়া। ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকাল, চেহারায় এক গভীর ক্লান্তি নিয়ে বলল, ও, আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি যা চাই সেটা খারাপ নয়, আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে। সেই মুহূর্তে আমি আর ভাবির চোখের দিকে তাকাতে পারলাম না, কারণ আমি জানতাম ভাবি এসব এখনও বোঝার মতো বড় হয়নি। সে এখনও ভালোবাসা আর দায়িত্বের পার্থক্য বোঝে না, অথচ ভাইয়া চাচ্ছে সেই বয়স্ক গভীরতা। আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই ভাইয়ার মনের কথা বুঝে ফেলেছি, এমনকি কিছু অনুভবও। আমরা তিনজন এক ঘরে, অথচ তিনটা ভিন্ন অনুভূতির লোক। ভাবি ভয়ে ঢাকা, ভাইয়া একাকিত্বে কাঁপা, আর আমি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ভাইয়ার ঘরে আলো নেবার আগ পর্যন্ত আমি পাশে ছিলাম, গল্প করেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। কিছু কিছু মুহূর্তে ভাইয়ার মুখে একটু শান্তির ছাপ ছিল। ভাবিও চুপচাপ আমাদের কথা শুনছিল, কখনো চোখে এক টুকরো ঈর্ষা, কখনো স্বস্তি। তবে আমি বুঝছিলাম আমি যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি। না চাইতেই রাত 9:30টার দিকে আমি উঠে বললাম, আমি চলি ভাইয়া, অনেক রাত হয়ে গেছে। কি ভাইয়া? আস্তে করে মাথা নেড়েছে। ঠিক আছে, ঘুমাস। ভালো করে কি ভিতরে কোথাও ওর কণ্ঠে ছিল না বোন বলার সেই চেনা উষ্ণতা। আমি ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ নিজেকে অপরিচিত লাগল। আমি কি এখনো সেই আমি, নাকি ভাইয়ার দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরেও কিছু হারিয়ে ফেলেছি? শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। কান খাড়া করেই রেখেছিলাম। ভাবলাম আবার সেই রাতের মতো কোনো অদ্ভুত শব্দ শুনুক কিনা, কিন্তু আজ যেন সব নীরব। আকাশে হালকা চাঁদ উঠেছে, জানালার ফাঁক দিয়ে তার আলো। ঘরে ঢুকছে ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। ভাইয়ার নাম্বার থেকে, আজ তুই ছিলি বলেই আমি শান্ত থাকতে পারলাম। তুই তুই পাশে থাকিস, তাহলে আমি বদলাতে পারব। মেসেজটা পরে হাত কাঁপাতে লাগল। ভাইয়া, আমি উত্তর দিলাম না, শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম আমার উপস্থিতি কি ওর মধ্যে বদলের আশ্বাস, নাকি আরও গভীর কোনো টান তৈরি হচ্ছে। ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠছিল। আমি জানতাম কাল সকাল থেকেই সব কিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম, চোখে কালো চাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম, নাকি বদলে যাচ্ছিলাম? ভাইয়া ও ভাবি ডাইনিং টেবিলে বসেছিল। আমি যেই ঘর থেকে বের হলাম, ভাইয়া একটু তাকালো আমার দিকে, নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা, চা বানিয়ে দিই? আমি হেসে বললাম, না, আজ আমি করি। উচা বানাতে বানাতে আমি ভাবছিলাম এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনো নতুন, যার বয়সই বোঝে না সংসার মানে কি। ভাইয়া যে নিজের ভেতরের তীব্র শূন্যতা পূরণ, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চেয়েছিলাম, ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শিখাতে, কিন্তু নিজের ভেতরের এক অজানা অনুভবের সঙ্গে লড়ছিলাম।
রাত হলে আবার কথা হলো ভাইয়ার সঙ্গে। আমি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল, তুই পাশে থাকিস, তো সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছি ভাইয়া, সবসময়। তো সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্ত্বেও ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগলো, ভাবি একটু একটু করে বুঝতে শিখছে। ভাইয়াও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে। বাইরের চোখে কিন্তু আমার ভেতরটা আমি জানি, আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে, নির্ভেজাল কৌতূহল নিয়ে, যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে না। শুধু বুঝে নয়, পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে সে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা, ভাইয়ার সাথে আপনি অনেক কথা বলেন, আজকাল ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে। আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব তো ভাই বোনের মাঝে থাকতেই পারে, তাই না? সে মাথা নাড়ল, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। তার কণ্ঠে ঈষা ছিল না, ছিল এক ধরনের ক্ষীণ ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর, আবারও সেই পুরনো ছাদের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়, একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি, সে কোথায় থাকবে? ভাইয়া ধরা গলায় বলে, সে তো চুপ, তুই যে আমাকে বুঝিস কি? এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া, তুমি যা খুঁজছ সেটা আমি দিতে পারি না, আমি পারলে না ঘাই। ভাইয়া অবাক হয়ে টাকাল, তার চোখে তখন কষ্ট, হারানোর ভয় আর একটা বেপরোয়া আকাঙ্ক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি বিধবা কাকি ও ভাইপোরের সাথে। আমার নাম স্নিগ্ধা, বয়স ৩০ পেরিয়েছে। কয়েক বছর আগেই স্বামী সজলের হঠাৎ চলে যাওয়া আমার জীবনে গভীর এক শূন্যতা তৈরি করে। সন্তান নেই, সংসারে আমি একা। শ্বশুরবাড়ির মানুষরা ভালো, কিন্তু সবার নিজস্ব ব্যস্ততা আছে। দিনের বেশিরভাগ সময় একা একাই কাটে আমার। এই একাকিত্বের মাঝেই একদিন আমাদের বাড়িতে আসে সজলের ভাইপো রাহুল। মাস্টার্সের পড়াশোনার জন্য শহরে এসেছে, কাছাকাছি কোথাও থাকার জায়গা পাচ্ছিল না, তাই কয়েকদিন আমার এখানে থাকার কথা হয়। রাহুল ছোটবেলা থেকেই মিশুকে, কিন্তু এখন সে অনেকটা বড় হয়ে গেছে। উচ্চতা, গড়ন আর চোখের দৃষ্টিতে যেন এক অন্যরকম গভীরতা। প্রথম কয়েকদিন আমি তাকে আগের মতোই দেখেছি, এক আত্মীয়, এক ভাইপো হিসেবে। কিন্তু দিন গোলাতে শুরু করলে ওর আচরণ, সাহায্য করার আগ্রহ আর প্রতিটি কথার মাঝে যে যত্ন, তাতে আমার ভিতরটা কেমন যেন অদ্ভুতভাবে নড়ে উঠতে থাকে। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর হালকা হাওয়া বইছিল। আমি জানালার ধারে বসে বই পড়ছিলাম। হঠাৎ রাহুল এসে এক কাপ চা এগিয়ে দেয়। ওর চোখের দিকে তাকিয়ে আমি থমকে যাই। স্নিগ্ধ গভীর দৃষ্টি, যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। আমি কিছু বলার আগেই রাহুল হালকা গলায় বলে, কাকি, আপনি খুব একা হয়ে গেছেন, তাই না? আমি চুপ করে থাকি। ওর সেই কথাটাই যেন আমার সব আবেগ একসাথে ঢেলে পড়ে। সেদিন রাতে ঘুম আসে না, শুধু ভাবি, এই অনুভূতির নাম কি? এটা কি ভুল, নাকি নিঃসঙ্গ এক নারীর মন দুর্বল হয়ে পড়েছে? কিন্তু পরদিন সকালে যখন রান্নাঘরে রাহুল এসে হালকা করে আমার চুল সরিয়ে বলে, কাকি, আপনার পাশে আমি আছি গো, তখন আমি শুধু একবার তাকিয়েছিলাম ওর চোখে। সেই চোখ দুটি বলেছিল সব কিছু। রাহুল এখন পুরোপুরি আমার সাথেই থাকে। আমার দিন যেন বদলে যেতে শুরু করেছে। আদের সেই নীরব দুপুরগুলো এখন রঙিন হয়ে ওঠে রাহুলের শব্দে, দৃষ্টিতে আর উপস্থিতিতে। সকালবেলা ও চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে। আমি রান্না করতে করতেই ওর কণ্ঠ শুনি, আজকে আপনি কি পড়ছেন কাকি? অথবা, চুলে ওই ক্লিপটা খুব মানায় আপনার। আমি চমকে যাই, এতদিন কেউ এভাবে লক্ষ্য করেনি। আমাকে কথাই নয়, রাহুলের প্রতিটা দৃষ্টিতে যেন একটা মুগ্ধতাকে, কিন্তু ও কখনো সীমা লঙ্ঘন করে না। শুধু স্পর্শহীন এক আবেগ, এক আকর্ষণ, যা দিন দিন আমাকে আচ্ছন্ন করে ফেলছে।
একদিন বিকেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, আমি মোমবাতি খুঁজছি। এমন সময় রাহুল এসে পাশে দাঁড়ায়। ভয় পেয়েছেন? না, মানে হঠাৎ অন্ধকারে একটু অস্থির লাগে। রাহুল আমার হাতে আলতো করে একটা মোমবাতি ধরিয়ে দেয় আর নিজে লাইটার জ্বালায়। সেই আলোয় ওর মুখটা ঝাপসা দেখা যায়, কিন্তু চোখ স্পষ্ট। রাহুল বলল, আপনার মতো এত সুন্দর শক্ত মনের নারী আর দেখিনি। কাকিকু, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আমাদের মাঝে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাস আর অদৃশ্য কিছু অনুভূতি বাতাসে ঘুরে বেড়ায়। সেই রাতে আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি শুধু ওর কাকি, নাকি নিঃসঙ্গ এক নারী যে অনুভব করছে এক অদ্ভুত নিষ্পাপ টান? সন্ধ্যার পর রাহুল প্রায় আমার পাশে বসে কোনোদিন গল্পের বই নিয়ে, কোনোদিন আমার ছোটবেলার স্মৃতির কথা জানতে চায়। ওর চোখে আমি যেন এক রহস্য, যে রহস্য সে খুঁজে পেতে চায় ধৈর্য নিয়ে। মুগ্ধ হয়ে একদিন বারান্দায় বসেছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ আলোয় এসে পড়েছিল আমার গালে। রাহুল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর বলল, আপনি জানেন এই বাড়ির সবচেয়ে সুন্দর দৃশ্য কি? আমি অবাক হয়ে তাকালাম। ও বলল, আপনার মুখে চাঁদের আলো পড়া। কল্পনাও করতে পারেন না কত শান্তি লাগে। আমি একটু হেসে বলি, তুই খুব নাটকে হয়ে যাচ্ছিস। আজকাল রাহুল হেসে বলে, কথাগুলো যদি সত্যি হয় তাহলে সেটা নাটক নয় কাকি। অনুভব সেদিন আমার মনে প্রথম একটা দ্বিধা তৈরি হয়। আমি কি নিজের শূন্যটা ভুলে ওর দিকে ঝুঁকে পড়ছি, নাকি রাহুল সত্যিই আমাকে সম্মানের চোখে দেখে, এক অভিভাবক, এক আত্মার সঙ্গী হিসেবে? আমি চেষ্টা করি নিজেকে সংযত রাখতে, কিন্তু দিন যায়, রাত যায়, আর আমরা ধীরে ধীরে একে অন্যের খুব কাছাকাছি চলে আসি, কিন্তু কোনো স্পর্শ নেই, কোনো সীমালঙ্ঘন নেই। কেবল একটি নীরব আবেগের বন্ধন, যা প্রতিটি চোখের দৃষ্টিতে, প্রতিটি চুপচাপ হাসির ভেতর লুকিয়ে থাকে। একদিন দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে এলো। বাড়িতে কেউ নেই, শুধু আমি আর রাহুল। বিদ্যুৎ চলে গিয়েছে, বাইরে মেঘের গর্জন, ভিতরে আমার বুকের ভিতরেও যেন ঝড় বইছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বৃষ্টির থেকে চেয়েছিলাম। হঠাৎ পেছন থেকে রাহুল বলল, তুমি খুব একা হয়ে গেছ, তাই না? আমি কোনো উত্তর দিতে পারিনি। ওর কথার ভেতর যেন একটা অদৃশ্য কোমলতা ছিল একটা সময়। ছিল যখন এই প্রশ্ন কেউ করত না, কেউ বুঝত না। রাহুল ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ায়। খুব কাছ থেকে বলে, তোমার চোখের ভেতর যে শূন্যতা, সেটাকে আমি কষ্ট দিতে চাই না, পূরণ করতে চাই। ওই আমার গলা শুকিয়ে আসে। আমি কিছু বলার আগেই ও বলে ওঠে, আমি জানি আমাদের সম্পর্কে সবাই বুঝবে না, কিন্তু আমি কিছুকে ভুল পথে নিতে চাই না কাকি। শুধু চাই তুমি যেন নিজের জীবনের রঙগুলো আবার দেখতে পাও। আমি যদি সেই রঙের অংশ হতে পারি, সেটাই আমার পাওয়া গো। ওর এই পরিণত কথাগুলো শুনে আমার ভিতরে এক নতুন অনুভব জেগে ওঠে। রাহুল আমাকে বোঝে, সম্মান করে। আমার একাকিত্বে সে বন্ধুর মতো পাশে এসে দাঁড়িয়েছে। সেদিন আমি ওর চোখে তাকিয়ে বলি, তুই আমার খুব আপন, এভাবে পাশে থাকিস, আর কিছু চাই না। রাহুল হাসে, মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। এক নীরব ভালোবাসা জন্ম নেয়, যেটা শরীরের নয়, আত্মার নীরবতা। যখন সঙ্গী হয়, সেই দিনটার পর আমার আর রাহুলের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধ তৈরি হল। কথা হয় খুব কম, কিন্তু চোখের ভাষা সেটা যেন অনেক কিছু বলে। বিকালে যখন আমি চা বানিয়ে বারান্দায় বসে থাকি, ও আমার পাশে এসে বসে, এক কাপ চা নিয়ে। অনেক সময় কোনো কথা না বলেই শুধু বসে থাকে আমার পাশে। একদিনও হঠাৎ বলল, তোমার মতো কাউকে আমি জীবনে আগে পাইনি, তুমি অনেক শান্ত, অনেক আপন। আমি হেসে বললাম, আমাকে নিয়ে এত ভাবিস না রাহুল, আমি অনেক কঠিন জীবন দেখেছি, এখন শুধু শান্তি চাই। কি রাহুল একটু থেমে বলল, তাই তো চাই, সেই শান্তির ভাগিদার হতে। আমি তোমার জীবনে কারো জায়গা নিতে আসিনি, শুধু চেয়েছি তোমার পাশে একজন হয়ে থাকতে। খুয়ার এই কথাগুলো আমাকে নাড়িয়ে দিল। এই যুগে যেখানে সবাই দ্রুত ভালোবাসে, দ্রুত হারিয়ে যায়, রাহুলের এই ধীর গভীর ভালোবাসা শুধু অনুভবেই রয়ে যায়। সে রাতে আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। দূর থেকে রাহুল নিচে বসেছিল ছাদের ধাপে। চোখাচোখি হল, কোনো কথা নয়, কোনো ছোঁয়া নয়, তবুও যেন সেই চাহনি অনেক কিছু বলে গেল।
সন্ধ্যার আলোটা দিন দিন যেন আরও মলিন হয়ে আসছিল, কিন্তু আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা তৈরি হচ্ছিল। না, সেটাকে কেউ দেখে বুঝতে পারত না, কিন্তু আমরাই বুঝতাম কখন যেন ওর উপস্থিতি, ওর নিঃশ্বাস, ওর চুপচাপ পাশে বসে থাকা আমার দিনের শান্তি হয়ে উঠেছে। রাহুল এখন আর শুধু মাঝে মাঝে আসত না, প্রতিদিনই দুপুরের পর আসত, হয়তো কিছু ছুতো নিয়ে। কাকি, তোমার হাতের দুধ চা না খেলে মনটাই খারাপ থাকে, বা কখনো আজ একটু তোমার সাথে ছাদে বসব, অনেক কথা জমে গেছে, খুচকি হাসি থাকত। কিন্তু ভিতরে ভিতরে যে অজানা অনুভব, সেটা আমি নিজেও আর লুকাতে পারতাম না। একদিন ছাদে বসে হঠাৎ রাহুল বলো, তুমি জানো, তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে উঠেছ। তোমার পাশে এলে মনে হয় সময় থেমে যায়। ওই আমি কিছু বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর চোখে। সেই চাহানিতে কোনো আগ্রাসী দাবি ছিল না, ছিল শুধু অগাধ শ্রদ্ধা আর একটা গভীর ভালোবাসা। হঠাৎ হাওয়া বইল, আমার ওড়নাটা ওর গায়ে এসে পড়ল। রাহুল ধীরে সেটি সরিয়ে দিয়ে শুধু বলল, তোমার স্পর্শে আমার আত্মা শান্ত হয়ে যায়। ও আমার দৃষ্টির আড়ালে একটা অস্ত্র জমেছিল, কারণ আমি জানতাম এই সম্পর্কটাকে কোনো নাম দেওয়া যাবে না। তবুও এটাও জানতাম, এই অনুভবটাই ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। যা বলা হয় না তারই তো সবচেয়ে বেশি মানে হয়। সেদিন ছিল এক নির্জন দুপুর। আমি রান্নাঘরে বসে ভাত ঘুরছিলাম, আর জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলাম রাহুলকে। ছাদে দাঁড়িয়ে ও এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। কে জানে কি ভাবছিল। আমার মনে হচ্ছিল আমরা কেউই কিছু বলিনি এখনো, কিন্তু দিনের প্রতিটা নিঃশ্বাসে আমরা একে অপরকে অনুভব করছি, নামহীন এক সম্পর্কে। হঠাৎ রাহুল নিচে নেমে এলো, চোখে এক অদ্ভুত স্থিরতা। সে বলল, তুমি যদি চাও আমি দূরে সরে যাব, কিন্তু যদি বলো তোমার পাশে থাকি, তাহলে সারা জীবন শুধু ছায়া হয়ে পাশে থাকব, কোনো দাবি ছাড়াই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এতটা গভীর অনুভবের কথা আমি কখনো শুনিনি। আমি ওর হাত ছুঁয়ে বললাম, তুমি ছিলে, আছো, থাকবেই, কিন্তু আমাদের এই অনুভবটাকে সম্মান দিয়ে এগোতে হবে, কোনো নুকনো পথে নয়। নিজেরা জানি আমরা কি, তাই অন্যদের বোঝানোর দায় নেই কি। রাহুল শুধু হাসল, একটা শান্ত, তৃপ্তির হাসি। সেদিনের পর আমাদের সম্পর্কটা বদলালো না, শুধু আরও পরিণত হয়ে উঠল। কেউ জানো না আমাদের মনের কথা, কিন্তু আমাদের মাঝে প্রতিটি মুহূর্তের নীরবতা হয়ে থাকল একটা গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। দিন গড়িয়ে যায়, আমাদের জীবনের হিসেবগুলো একসময় স্থির হয়ে যায় কিছু চুপচাপ সিদ্ধান্তে। রাহুল নিজের জীবনে অনেক কিছু গুছিয়ে নেয়, আমি কাকি হয়ে থেকেও ওর জীবনে একটা নীরব আশ্রয় হয়ে থাকি। না কোনো সমাজের স্বীকৃতি, না কোনো সম্পর্কের ঘোষণা। তবুও ওর প্রতিটা বিজয়ের দিনে, পরাজয়ের রাতে আমি ছিলাম ওর পাশে। আমরা দুজনেই জানতাম এই ভালোবাসার নাম নেই, অথচ এর ওজন অনেক। অনেক বছর পর এক সন্ধ্যায় রাহুল আমার পাশে বসে বলল, তুমি যদি না থাকতে আমি কখনো এতদূর আসতে পারতাম না। তুমি হয়তো শুধু আমার কাকি, কিন্তু আমার কাছে তুমি ছিলে সাহস, বন্ধুত্ব, ভালোবাসা, সব কিছু। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি কিছু বলিনি, শুধু ওর কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইলাম। সেদিন থেকে বুঝে গেছিলাম, ভালোবাসা সবসময় পেতে হয় না, ভালোবাসা অনেক সময় শুধু থেকে যাওয়ার নাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।